সুপ্রিয় নবীন শিক্ষার্থী, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। করোনা স্তব্ধ সারা বিশ্ব, এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আজ আমি তোমাদের সাথে প্রথম ক্লাস করব। নিশ্চয়ই তোমরা ভালো আছো। যদিও তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, অনলাইন ক্লাসেই প্রতিনিয়ত যুক্ত হচ্ছি। তো তোমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেহেতু তোমাদের বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছে, সেহেতু আমি আশা করব তোমরা স্বতঃস্ফূর্তভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। করোনা পরিস্থিতির এই মুহূর্তে আমরা ডিজিটাল বাংলাদেশের একটি সুফল গ্রহণ করতে পারছি। সেজন্য আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোমাদের সুস্বাস্থ্যের দিক বিবেচনা করে এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্যও বাংলাদেশ সরকারকে অত্যন্ত ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা নয়, তাহলে আমি তোমাদের সাথে মূল ক্লাসে চলে যাই। তো এই পর্যায়ে আমি ক্যামেরাটা বন্ধ করে জাস্ট শুধু স্পিকিং চালিয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ শাহনাজ খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নওপাড়া স্কুল ও কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। তোমরা আগেই জেনেছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত টপিকস হচ্ছে প্রাক ইসলামী আরব। আমি তোমাদের আজকে প্রাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা করব। তো প্রাক ইসলামী সম্পর্কে আলোচনার পূর্বে একটা কথা না বললেই নয় যে আরব দেশ ছিল ইসলামের কেন্দ্রবিন্দু, আর আরব দেশ থেকেই ইসলামের সূত্রপাত হয় এবং আমাদের সবার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই জন্মগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আমরা যদি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থা বর্ণনা করতে পারবে তোমরা। এরপর আরবের ভূপ্রকৃতি, আবহাওয়া ও কৃষি ব্যবস্থা বর্ণনা করতে পারবে এবং প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব বিশ্লেষণ করতে পারবে। তো সবার আগে আমাদের আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা জরুরি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা সৌদি আরবের ভৌগোলিক অবস্থান। তো ইসলামের জন্মভূমি এই আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। এটি বৃহত্তম উপদ্বীপ। এই উপদ্বীপটি আকৃতি ত্রিভুজ আকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে উপদ্বীপ কি, উপদ্বীপ কাকে বলে। উপদ্বীপ হচ্ছে এমন একটি স্থান যে স্থানের 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত, ঠিক সেই স্থানটিকেই আমরা উপদ্বীপ বলে থাকি। আরব উপদ্বীপকে এ কারণেই জাজিরাতুল আরব বলা হয়ে থাকে। মানে আরববাসীরা এই আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলে থাকে। আরবিতে জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যখন আমরা কোনো মানচিত্র পড়ি, সেই মানচিত্রের উপরের অংশটাকে উত্তর, নিচের অংশটাকে দক্ষিণ, ডানের অংশটাকে পূর্ব এবং বামের অংশটাকে পশ্চিম ধরে পড়তে হয়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই উপরের অংশটাতে এই দিকে রয়েছে সিরিয়া মরুভূমি, আর এ পাশে রয়েছে পারস্য উপসাগর,
আর এই দক্ষিণ অংশে রয়েছে ভারত মহাসাগর এবং পশ্চিমে রয়েছে রেড সি অর্থাৎ লোহিত সাগর। এই তিন দিকে জল এবং একদিকে স্থল বেষ্টিত হওয়ার কারণে এই আরব উপদ্বীপ এই আরবকে উপদ্বীপ বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে একটু হলেও ধারণা লাভ করতে পারলে এই আরব উপদ্বীপ সম্পর্কে। চিত্রের মাধ্যমে দেখালে তোমরা আরও সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে। আরবের উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, দক্ষিণে রয়েছে ভারত উপসাগর, পূর্বে রয়েছে পারস্য উপসাগর। আর চিত্রের মাধ্যমে তোমরা দেখলে আরও একটু সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। উত্তরে সিরিয়া মরুভূমি উপরের অংশটাতে, নিচে দক্ষিণের অংশটা রয়েছে ভারত মহাসাগর এবং পূর্বে রয়েছে পারস্য উপসাগর এবং পশ্চিমে রয়েছে লোহিত সাগর। তোমরা চিত্রটা আর একবার দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই উপরের অংশটিকে এদিকে রয়েছে সিরিয়া মরুভূমি, নিচে দক্ষিণের অংশে রয়েছে ভারত মহাসাগর, আর পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর, আর পশ্চিমে রয়েছে লোহিত সাগর। তো এই আরব উপদ্বীপটি তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছিল। এই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। এই তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছিল এই আরব উপদ্বীপ। তো ভূতত্ত্ববিদদের মতে একসময় আরব বৃহত্তম মরুভূমি সাহারার অন্তর্ভুক্ত ছিল এবং কালক্রমে নীলনদ এবং লোহিত সাগর দ্বারা আফ্রিকা মহাদেশ থেকে এই আরব উপদ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে যখন সুয়েজ খাল খনন করা হয়, স্ক্রিনে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটি হচ্ছে সুয়েজ খাল। এই যখন সুয়েজ খাল খনন করা হয় তখন আফ্রিকা মহাদেশ থেকে ভারত উপদ্বীপ একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো আরব উপদ্বীপ সম্পর্কে তোমরা এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু হলেও ধারণা লাভ করতে পারলে এখন আরব উপদ্বীপের নামকরণ সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। বিভিন্ন জন বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন আরব উপদ্বীপের নামকরণ সম্পর্কে। ধারণা করা হয় যে প্রাচীনকালে হেজাজ অঞ্চলে তাআমা প্রদেশের কাছে আরাবা নামে যে একটি স্থান ছিল, কালক্রমে তা আরব নামকরণ করা হয়। আবার মতান্তরে অনেকে বলেছেন যে দক্ষিণ আরবীয়দের কল্পিত কালপুরুষ কাহাতানের পুত্র ইয়াবিরের নাম থেকে আরব নামকরণ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে হিব্রু ভাষার শব্দ আভার থেকে আরবের নামকরণ করা হয়েছে। তবে ইয়াবার আর আভার দুটি শব্দের অর্থই হচ্ছে মরুভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আরবের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আরব উপদ্বীপের আয়তন প্রায় 10,27,000 বর্গমাইল। বিশাল ভূখণ্ডের এই আরব উপদ্বীপে জনসংখ্যার ঘনত্ব ছিল খুবই কম, প্রতি বর্গমাইলে মাত্র 7 জন লোক বসবাস করত। আরবের আয়তন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লামা শিবলি নোমানি একটি মতবাদ প্রকাশ করেছেন। তার মতবাদটি হলো এরকম যে এর দৈর্ঘ্য অর্থাৎ আরব ভূখণ্ডের দৈর্ঘ্য 1,500 মাইল এবং প্রস্থ 600 মাইল এবং আয়তনে সর্বমোট 12 লক্ষ বর্গমাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তন সম্পর্কে বলতে গেলে আরও বলা যায় যে এটি ইউরোপের 1/4। আরব উপদ্বীপ ছিল ইউরোপের 1/4, ইউরোপ মহাদেশের, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের 1/3। আর সমগ্র দক্ষিণ এশীয় মহাদেশের চেয়েও এই ভারত ভূখণ্ড আরব ভূখণ্ডটি ছিল আয়তনে বড়। এশীয় উপমহাদেশ বলতে বোঝানো হয়েছে যে দক্ষিণ এশিয়ার যে 7টি দেশ রয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই 8টি দেশের চেয়েও আরব ভূখণ্ডটি আয়তনে ছিল বড়। এতেই তোমরা বুঝতে পারো যে আরব ভূখণ্ডটি কত বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত ছিল। এরপর আরবের ভূপ্রকৃতি, আবহাওয়া, কৃষি ব্যবস্থা সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করব।
তো এক্ষেত্রে আমি তোমাদের ভূপ্রকৃতি সম্পর্কে প্রথমে আলোচনা করতে গেলে বলা যেতে পারে যে আরব উপদ্বীপ তিনটি ভূখণ্ডে বিভক্ত ছিল। একটি হচ্ছে উত্তর আরব, একটি হচ্ছে মধ্য আরব, আর একটি হচ্ছে দক্ষিণ আরব। ভূপ্রাকৃতিকভাবে এই তিনটি অংশে বিভক্ত ছিল আরব উপদ্বীপ। তাহলে তোমাদের এই মানচিত্রের মাধ্যমে আমি আরেকবার সুন্দরভাবে এর সম্পর্কে বর্ণনা করতে পারি। তোমরা মানচিত্রটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই উপরের অংশটি যেহেতু আমি তোমাদের আগেই বলেছি যে এটা হচ্ছে উত্তর, তো এই অংশটি হচ্ছে উত্তর আরব। আর এই উত্তর আরবের অধিকাংশ অঞ্চলেই ছিল মরুভূমি, আর এখানে কিছু কিছু জায়গায় মরু উদ্যান গড়ে উঠেছিল এবং সেই মরু উদ্যানে কিছু লোকালয়ও গড়ে উঠেছিল। আর মধ্য আরব, এই যে এই অংশটা, এটি ছিল মধ্য আরবের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে হেজাজ, নজদ, আশা এই তিনটি অঞ্চলের সমন্বয়ে গঠিত। ইতিহাস প্রসিদ্ধ মক্কা নগরী হেজাজের রাজধানী। তবে আরও তিনটি প্রধান নগরী রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে ইয়াসবির, তায়েব ও জেদ্দা। এগুলোও ছিল হেজাজের অন্তর্ভুক্ত। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রসিদ্ধ মক্কা নগরী হেজাজের রাজধানী ছিল। এটি হচ্ছে সেই মক্কা, মুসলমানদের ধর্মীয় উপাসনালয়। এরপরে এই নিচের অংশটি, এটি হচ্ছে দক্ষিণ আরবের অন্তর্ভুক্ত। দক্ষিণ আরব ছিল অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা, আর এখানে হাজরা, মাউত, ইয়েমেন, ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত ছিল। আর দক্ষিণ আরব যেহেতু জনবসতিপূর্ণ এলাকা ছিল, সেহেতু এখানে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ এ সব কিছুর জন্য বিখ্যাত ছিল। তো ইয়েমেন শব্দের অর্থ সুখী, এবং ইয়েমেন নাম হতেই আরব উপদ্বীপের দক্ষিণ আরব অঞ্চল সুখী আরব হিসাবে পরিচিতি লাভ করে। সুখী আরব অথবা আমরা বলতে পারি সৌভাগ্য আরব, যাকে ইংরেজিতে বলে অ্যারাবিয়া ফেলিক্স। তো দক্ষিণ আরবটি ছিল উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব। এই তিনটি আরবের মধ্যে দক্ষিণ আরবেই ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং বসবাসের উপযোগী একটি অঞ্চল। ঐতিহাসিক স্টেবু দক্ষিণ আরবের সমৃদ্ধি সম্পর্কে বলেছেন যে দক্ষিণ আরব অঞ্চল খুবই সমৃদ্ধ এবং সুগন্ধি দ্রব্যে ভরপুর দেশ ছিল। তো এ পর্যায়ে আমি আবহাওয়া ও কৃষিজাত দ্রব্য সম্পর্কে একটু সাধারণ আলোকপাত করব। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে হেজাজের গড় তাপমাত্রা ছিল ৭০ ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ৭০ ডিগ্রি ফারেনহাইটে খইমুড়ি ভাজা যায় এরকম তাপমাত্রা বিরাজমান ছিল। তো ঐতিহাসিক হিটটির একটি বিবরণ এক্ষেত্রে না দিলেই নয়। তিনি বলেছিলেন যে অ্যারাবিয়া ইজ ওয়ান অফ দ্য ডাইজেস্ট অ্যান্ড হটেস্ট কান্ট্রি, অর্থাৎ আরব অন্যতম সর্বাপেক্ষা সূক্ষ্ম এবং গরম প্রধান দেশ ছিল। সে সময় এতটাই আবহাওয়া রুক্ষ এবং শুষ্ক ছিল আরবে। তো কিন্তু ওমান, ইয়েমেন, তায়েব প্রভৃতি স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হতো। এই অঞ্চলগুলো ছিল দক্ষিণ আরবের অন্তর্ভুক্ত, তোমরা আগেই জেনেছ। এখানে কফি, নীল, খেজুর, শাকসবজি, আতা, ডুমুর, ডাম্বির, পিস, খেজুর, ইক্ষু, তরমুজ, লেবু ইত্যাদি জন্মাতো। তো জীবজন্তুর মধ্যে ছিল এখানে জীবজন্তু ছিল বিভিন্ন প্রকার। তারপর ছিল উট, ঘোড়া, খেজুর গাছ। সুপ্রশিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে এই জীবজন্তু, উট, ঘোড়া, খেজুর এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই তোমরা একটি স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছ। এখানে কিছু কিছু পশু পাখির চিত্র দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে সে সময়কার রুক্ষ শুষ্ক আবহাওয়ার মধ্যেও কিছু জীবজন্তু টিকে গিয়েছিল, তাদের মধ্যে ছিল এগুলো অন্যতম।
তো পাখির মধ্যে ছিল বাজ পাখি, কবিতর, ঈগল, হুদহুদ, তিতির, এরকম। এই যে এটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হুদহুদ, আর এই পাখিটি হচ্ছে তিতির। আর এগুলো তো তোমরা চেনো, বাজ পাখি, ঈগল, কবুতর। আর গৃহপালিত পশুর মধ্যে ছিল ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো। আর বিড়াল। হিংস্র জীবজন্তুর মধ্যে ছিল বাঘ, হায়েনা, আর বিষাক্ত কিছু সরীসৃপ, মানে বিষাক্ত সাপও ছিল সে সময়। তো এই উটও ছিল সে সময়কার গৃহপালিত পশুর মধ্যে অন্যতম। এরপর যেটি, যার কথা না বললেই নয় আরব উপদ্বীপের ভূখণ্ডের বর্ণনা দিতে গিয়ে, সেটি হচ্ছে আরবের ঘোড়া। আরবে ঘোড়াকে প্রাণ অপেক্ষা বেশি পছন্দ করত, প্রাণ অপেক্ষাও তাদের কাছে প্রিয়। মরুজীবনের একমাত্র সহায় এবং সম্বল ছিল উট, দ্য শিপ অব দ্য ডাজেট, অর্থাৎ উটকে মরুভূমির জাহাজও বলা হতো। ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র বাহন হিসেবে উট ব্যবহার করা হতো। উটের দুধ, মাংস এগুলো তারা ভক্ষণ করত। চামড়া, লোম দিয়ে পোশাক পরিচ্ছদ এবং তাঁবু নির্মাণের ক্ষেত্রেও এইটি ব্যবহার করা হতো। মল, উটের যে মল ছিল সে সময়ে মস্তিষ্কের এক প্রকার অসুখের জন্য মেডিসিন হিসাবেও এটি ব্যবহার করা হতো। ঘোড়ার যুদ্ধক্ষেত্রে রক্তপাতের মূল্য, জুয়া খেলার পণ এবং বিবাহের যৌতুক হিসাবেও ঘোড়ার প্রচলন ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন উট সম্পর্কে, যে উট যেখানে উন্নত আরবরাও সেখানে উন্নত। অর্থাৎ ইংলিশে বললে কথাটি এরকম হবে, দ্য আরব প্রসপার অনলি হোয়ার দ্য ক্যামেল প্রসপার্স। এর থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে আমাদের যার যত বেশি টাকা পয়সা, ধন সম্পদ রয়েছে, সে সমাজ তত বেশি সমৃদ্ধশালী ব্যক্তি হিসেবে পরিগণিত। ঠিক সে সময়ে আরবে যাদের যত বেশি উট ছিল, তারা তত বেশি মর্যাদাপূর্ণ লোক ছিল আরবে। উটের পরে আরেকটি জীবের কথা না বললেই নয়, তা হচ্ছে ঘোড়া। উটের পরেই ছিল ঘোড়ার স্থান। আরবের ঘোড়া ছিল বিশ্ববিখ্যাত। প্রফেসর হিট্টি ক্ষেত্রে উট সম্পর্কে বলেন যে ক্রুসেড আমলে বিলেতি ঘোড়া পুনরায় আরবীয় ঘোড়ার সংমিশ্রণে এসে নতুনত্ব লাভ করে। ক্রুসেড আমলে আরববাসীরা আবার নতুনভাবে ঘোড়াকে প্রাধান্য দিতে শুরু করে এবং ঘোড়ায় আরেকটি মাত্রা যোগ করে। এরপরে তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ, খেজুর গাছ। আরবে খেজুর গাছকে কুইন ট্রি বা রানী গাছ বলে অভিহিত করত। সে সময় আরবে প্রায় 100 ধরনের খেজুর পাওয়া যেত। তৎকালীন আরবের প্রধান খাদ্যই ছিল খেজুর। খেজুর যে শুধু খাদ্য হিসেবে তারা ব্যবহার করতো তা না, খেজুরের ডাল এবং গাছের বাকলটা দিয়েও বিভিন্ন প্রকার কাজ করা যেত। পরবর্তীতে আমরা যখন দেখি মদিনা মসজিদ নির্মাণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নির্মাণ করেন, সে সময়ে খেজুর গাছের ডাল, পাতা দিয়ে ছাদ এবং খেজুর গাছের এই গুল দিয়ে দেওয়াল নির্মাণ করেছিলেন মদিনা মসজিদের। যাই হোক, তবে খেজুর গাছ ছিল আরবদের কাছে খুবই জনপ্রিয় খাদ্যদ্রব্যর মধ্যে, এবং খেজুর গাছের উপকারিতা তাদের কাছে ছিল অনস্বীকার্য। তো এরপরে আরব জাতি এবং আরব উপজাতি অধিবাসী সম্পর্কে তোমাদেরকে বলবো। প্রাচীন আরবে প্রায় হচ্ছে 2 ধরনের আদিম জাতি ছিল। একটি হচ্ছে আদিম আরব, আর একটি হচ্ছে মূল আরব, আর একটি হচ্ছে মুস্তারব। আরব অধিবাসী ছিল 2টি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে শহরের স্থায়ী বাসিন্দা এবং যাযাবর। এরপরে অধিবাসীদের জীবন জীবিকায় ভৌগোলিক প্রভাব বলতে অদ্ভুত ও বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক পরিবেশ আরব উপদ্বীপের মানুষের দেহ, মন, চরিত্র এবং সকল প্রকার কর্মকাণ্ডের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। চরিত্রের ওপর প্রভাব। আরব অধিবাসীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন ধারণের জন্য সর্বদা এর প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার সাথে সংগ্রাম করে চলতে হতো।
এরপর ছিল যাযাবর জীবন। মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি, সাইমন ঝড়, লুহা পাহাড় এগুলোর মধ্যে বসবাস করত। তাই আরবরা ছিল রুক্ষ, দুর্ধর্ষ এবং বদমেজাজি। খাদ্যদ্রব্য উৎপাদন করার জন্যই তারা যাযাবর জীবন গ্রহণ করেছিল এবং মোট জনসংখ্যার 80% লোকই ছিল যাযাবর। স্বাধীনতা। তিন দিক সমুদ্র বেষ্টিত এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্যই আরব দেশ দীর্ঘদিন থেকেই বিদেশি প্রভাব থেকে মুক্ত ছিল এবং তারা স্বাধীন ও গণতন্ত্রপ্রিয় হয়ে উঠেছিল। পরবর্তীতে তারা সিরিয়া, মিশর, পারস্য, ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো এবং এর ফলে বিদেশি প্রভাব তাদের ওপর পরিলক্ষিত হয়। তৎকালীন সময়ে আরব আরব উপদ্বীপের লোকদের মধ্যে কিছু ভালো গুণ ছিল। তার মধ্যে ছিল কাব্যপ্রীতি, তারা ছিল সাহিত্যিক স্বভাবের লোক। এরপর অতিথি পরায়ণতা। গোত্রপ্রীতি, অতিথিপরায়ণতা আরববাসীদের জীবনের এক মহৎ গুণ ছিল। অপরদিকে প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশের অধিবাসীরাও নানা বৈচিত্র্যময় চরিত্রে ছিল। ধর্মপ্রবণতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। আরববাসীর জীবনে ভৌগোলিক প্রভাব অত্যন্ত বেশি ছিল, কারণ ভৌগোলিক পরিবেশে সেখানকার মানুষ সংগ্রামে লিপ্ত ছিল। তারপরেও যদি তাদের অতিথি হিসাবে পুত্রের হত্যাকারীও কখনো তাদের গৃহে আসতো, সেক্ষেত্রে তারা তাদেরকে সমাদর করতে মোটেই কুণ্ঠাবোধ করতো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে আলোচনা করলাম মনে হয় তোমরা তা বুঝতে পেরেছো। তো আমি যদি প্রথম থেকে আর একবার তোমাদের কোর্স পড়ার আউটলাইনটা বলি তাহলে তোমাদের খুবই উপকারী হবে। তো আমি যখন তোমাদের একটা বারবার কথা বলি, যখন আমি তোমাদের ক্লাস নিব তোমরা গুরুত্বপূর্ণ কথাগুলো নোট আউট করে রাখবে, যা পরবর্তীতে তোমাদের অনেক কাজে লাগবে। তো আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমি বলেছিলাম যে এটি 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত ছিল জন্য একে জাজিরাতুল আরব বলা হয়। আর জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। এই আরব উপদ্বীপের উত্তরে ছিল সিরিয়া মরুভূমি, দক্ষিণে ছিল ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আরব উপদ্বীপটি ছিল 3টি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত, যা হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের। আর সাহারা মরুভূমি একটি অংশ হিসাবে পরিগণিত হতো আরব উপদ্বীপের। কালক্রমে নীল নদ এবং লোহিত সাগর দ্বারা আফ্রিকা মহাদেশ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে যখন সুয়েজ খাল খনন করা হয় তখন আফ্রিকা মহাদেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় আরব উপদ্বীপ। নামকরণ সম্পর্কে কেউ বলেছে আরাবা থেকে কালক্রমে নামকরণ হয়েছে আরব, আবার কেউ বলেছেন দক্ষিণ আরবীয়দের কল্পিত পূর্বপুরুষ কাহাতানের পুত্র ইয়াবারের নাম থেকে আরব নামের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে হিব্রু ভাষার শব্দ আভার থেকেও আরব উপদ্বীপের নামকরণ করা হয়েছে। আরব উপদ্বীপের আয়তন সম্পর্কে বলেছিলাম যে এখানে এটি হচ্ছে ইউরোপের 1/4 এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের 1/3 এবং সমগ্র দক্ষিণ এশীয় উপমহাদেশের চেয়েও আরব উপদ্বীপটি ছিল বড়, কিন্তু জনসংখ্যার ঘনত্ব ছিল খুবই কম। আর ভূপ্রকৃতিকভাবে আরব উপদ্বীপ ছিল উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব, এই 3টি ভাগে বিভক্ত। তার মধ্যে দক্ষিণ আরব ছিল সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং এখানে ইয়েমেন শব্দটির সাথে দক্ষিণ আরব জড়িত ছিল হচ্ছে সুখী আরব ভূমি বা সৌভাগ্য আরব হিসাবে। তো ঐতিহাসিক স্ট্যাবু দক্ষিণ আরব সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করেছেন। তারপর আবহাওয়াটা ছিল খুবই রুক্ষ শুষ্ক, সে সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর জীবজন্তু, উট, ঘোড়া ও খেজুর গাছ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। তারপর আরব জাতি, আরব অধিবাসী এবং অধিবাসীদের জীবন জীবিকায় ভৌগোলিক প্রভাব সম্পর্কেও বিবরণ দিয়েছি। তো এ পর্যায়ে তোমরা আজকের পাঠটি সুন্দরভাবে উপভোগ করলে, যদি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করে থাকো তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও।
উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খেজুর গাছকে কি গাছ বলা হয়? তৃতীয় প্রশ্ন হচ্ছে দক্ষিণ আরব সম্পর্কে 5টি বাক্য লেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 3টি প্রশ্নের উত্তর লিখে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর থাকো এবং 267 এবং 268 কোড কে মনে রেখে তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের উপর প্রস্তুতি নিবে। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের। আল্লাহ হাফেজ।